নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, প্রথমেই আমার একটা কর্তব্য সেরে নিই, সেটা হচ্ছে ওই হাসিনা এবং মোদিকে নিয়ে যে খবরটা আমি করেছিলাম, ওই খবরটা ভুয়ো বেরিয়েছে। ওই খবরটা বিভিন্ন জায়গায় খবরটা ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং একটা ন্যাশনাল টেলিভিশন, আমাদের এখানে যে সব থেকে বড় ন্যাশনাল টেলিভিশন, সেটা ফার্স্ট টেক যেটা চালিয়েছিল রাত্রিবেলা, সেখান থেকে আমি খবরটা নিয়েছিলাম। আমার মোবাইলে লোড করা আছে, সেখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে আমি এটা করেছিলাম। পরবর্তীকালে তাদের ফ্যাক্ট চেক যখন দেখে যে এটা ভুয়ো খবর, তখন তারা সেই খবরটাকে ওই প্রথমবার চালানোর পরেই স্পাইক করে দেয়। কিন্তু আমি তো রাত্রিবেলা খবরটা করেছি, এবার সকালবেলা আমি জানতামও না যে এই খবরটা স্পাইক করে দিয়েছে, অর্থাৎ খবরটাকে তুলে নিয়ে নষ্ট করে দিয়েছে, স্ক্র্যাপ করে দিয়েছে। তো এই খবরটা যে ভুয়ো বেরিয়েছে এবং আমি সেই খবরটা আপনাদের ভিডিও মারফত সম্প্রচার করেছি, তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আমি এটা শুরুতেই বলে দিই, দেখুন, যেটা ভুল তো সেটা ভুল, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হয়েছে। কিন্তু আমাকে যারা বিশ্বাস করেন, যারা আমার ওপর আস্থা রাখেন, তাদেরকে সত্যিটা বলাটা উচিত বলে আমি মনে করি। এবং এই খবরের জন্য যদি বাংলাদেশের কোনো মানুষের যদি আবেগে ধাক্কা লেগে থাকে, তার জন্য আমি একেবারে হাত জোর করে ক্ষমা প্রার্থী, আমায় ক্ষমা করে দেবেন। ভবিষ্যতে যাতে এই ভুল না হয় সেদিকে আমি নিশ্চিতভাবে নজর দেবো, কারণ আমার খবরে যদি ভুল হয়, আমাকে যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসে একটা আঘাত পড়বে। আচ্ছা, এবার আসি খবরে। আমি বরাবরই বলে যাচ্ছি যে খাদ্যের একটা সংকট কিন্তু দেখা দেবে, এবং আপনাদের দেশে, বাংলাদেশে যে মজুদদার এবং যে সিন্ডিকেট রাজ যেটা আছে, তারাই কিন্তু এই কৃত্রিম অভাবটা কিন্তু তৈরি করে। এবার যখন সত্যি অভাবটা দেখা দেবে, তখন কিন্তু বাজারে একেবারে আগুন লেগে যাবে। আমাদের এখানে হিন্দুস্তান টাইমস, আমাদের এখানে হিন্দুস্তান টাইমস একটা খবর করেছে, যেটা গুগলে বাংলা ট্রান্সলেট করা আছে। 60 টাকা কেজির কমে চাল নেই বাজারে, সমাধানে ভারতের দিকে তাকিয়ে বাংলাদেশ। এই খবরটা করেছে। বন্যার পর এবার বাংলাদেশে ঊর্ধ্বমুখী চালের দাম, যার জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে জনজীবনে। গত কয়েক সপ্তাহে বাংলাদেশে পাইকারি বাজারে চালের দাম 10 থেকে 20% বৃদ্ধি পেয়েছে। সমস্যা সমাধানে সে দেশের অস্থায়ী সরকারের কাছে ভারত থেকে অবাধে চাল আমদানির অনুমতি চাইছেন ব্যবসায়ীরা। খুচরো ব্যবসায়ীদের দাবি, বন্যা ত্রাণের অজুহাত দেখিয়ে মজুতদারেরা পুরনো চুক্তিপত্র অনুসারে চাল পাঠাতে অস্বীকার করেছেন। বেশি দাম দিলে তবেই বাজারে ঢুকছে চালের ট্রাক। এর ফলে খুচরা ব্যবসায়ীদের বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। পরিস্থিতি এমনই, 60 টাকা কেজি, বাংলাদেশি টাকা কেজি কমে কোনো চাল নেই সে দেশের বাজারে। এই যে এই পরিস্থিতির সুযোগ নেয় এরা খোঁজে কি করে। এগুলো কিন্তু আমাদের দেশে হয় না, আপনাদের দেশে কেন হয় এটা আমি বুঝি না। যে পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষের কোমরে একেবারে হাতুড়ির বাড়ি মারো। সাধারণ মানুষ কোথায় পাবে? এক শ্রেণী মজুতদার এবং এই সিন্ডিকেট বা যারা আছে, তারা চাল, গম, তেল, নুন সমস্ত মজুত করে রেখে দিয়ে দামটাকে কৃত্রিমভাবে বাড়িয়ে দিয়ে তারপরেতে তারা বাজারে ওই মালগুলো পাঠাবে। তাদের নিজেদের পকেট ভরে, কিন্তু মানুষ হাহাকার করে। এই অভিশাপ থেকে কিন্তু তারা পার পাবেন না। আমি বরাবরই এইটা বলে যাই যে বাংলাদেশে কিন্তু এই একটা খুব বাজে প্রথা, যেটাকে হাসিনাও বন্ধ করতে পারেননি, এই সরকারও বন্ধ করতে পারবে কিনা, ইউনূস সরকার পারবেন কিনা, সে বিষয়ে যথেষ্ট আমার সন্দেহ আছে। এবং পরবর্তী খবরে আছে, যেটা খবরটার যেটা শেষের দিকে আছে, সেটা হচ্ছে ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেট রাজ ও এক শ্রেণীর মজুতদারেরা চাল বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কখনো তারা বলছেন বন্যার জন্য গাড়ি চলাচল কম করছে বলে দাম বাড়ছে, কখনো বলছেন ত্রাণের জন্য চালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম ঊর্ধ্বমুখী।
আর তাতে সে দেশের এক শ্রেণীর নাগরিক প্রশ্ন তুলেছেন, সরকার বদলে তাহলে লাভ কি হলো? এইটি হচ্ছে আসল খবর। সরকার বদলে তাহলে লাভটা কি হলো? যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু রয়ে গেছে। বাংলাদেশের কিন্তু মানুষের চরিত্র, শ্রেণীর চরিত্র কিন্তু বদলায়নি, বিশেষ করে ব্যবসায়ীদের। এরা ভেজাল মাল বিক্রি করবে, এরা সিন্ডিকেট রাজ করবে, এরা মজুতদারি করবে, এই সমস্ত করে সাধারণ মানুষকে এরা বিপদে ফেলবে। কিন্তু তারপরে যে প্রসঙ্গটা এসছে সেটা হচ্ছে ব্যবসায়ীদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত থেকে অবাধে চাল আমদানির অনুমতি দিক সে দেশের সরকার। তাহলে কৃত্রিম চাহিদা তৈরির চেষ্টা হলেই নিয়ন্ত্রণ করা যাবে। আগামী কিছুদিন চালের দাম বাংলাদেশের অস্থায়ী সরকারের মাথা ব্যথার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। মুশকিল হচ্ছে দাদা, আপনারা তো বললে তো আর নতুন করে আবার এগ্রিমেন্ট হবে না। এই যে চাল ডাল তেল নুন যা যাচ্ছে, আমি বারবার করে আপনাদের বলি, সেটা হচ্ছে 3 মাসের যে গ্রেস পিরিয়ডটা আছে, সেইখানে এলসি যারা বুক করেছিলেন সেই এলসি অনুযায়ী চাল ডাল তেল নুন মালপত্রগুলো কিন্তু যাচ্ছে 3 মাস বাদে। এবার ভারত সরকার সেই এগ্রিমেন্ট রিনিউ করবে কিনা এফটি অনুযায়ী, সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। আপাতত যা অবস্থা তাতে কিন্তু প্রণয় বার্মা যে রিকোয়েস্টটা আপনারা করেছিলেন, প্রণয় বার্মা মারফত সেই রিকোয়েস্টটা যখন মন্ত্রকে এসে পৌঁছায়, সেখানে কিন্তু কোনো সাড়া শব্দ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এটি হলো মেন কথা। এখন তার মধ্যে আপনারা যদি রোহিঙ্গা ঢোকান এইভাবে, আমরা কোথায় তাড়াবার চেষ্টা করছি, আপনারা আরো ঢোকাচ্ছেন। ভারত কিন্তু আপনাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে না, আপনারা কিন্তু ভুল করছেন। আমাদের সীমান্তে আমাদের পাহারার জন্য কিন্তু যাতে অনুপ্রবেশ না হয় তার জন্য আমাদের সৈন্য জড়ো করা আছে। ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য যাবে না কোনোদিনও। ফলে আপনাদের মায়ানমারের ওদিকে আপনাদের সৈন্য সমাবেশ ঘটান, আপনাদের গভর্নমেন্টকে বলুন ওদিকে নজর দিতে। কারণ আপনাদের ঢাকা পোস্ট লিখেছে আরো 8,000 রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশ। একে বাংলাদেশে এই সংকট যাচ্ছে, আজকে 3 তারিখ খবরটা বেরিয়েছে, একে বাংলাদেশে এই সংকট যাচ্ছে। তার উপরে যদি আরো রোহিঙ্গারা এসে এখানে যদি ভিড় করতে থাকে, তাহলে পরে তো মুশকিল হয়ে যাবে। খাবার জোটাবেন কি করে? খাবার জোটানো তো খুব মুশকিল হয়ে যাবে। আমরা যে দেশ থেকে পাঠাচ্ছি, আমরা বিভিন্ন প্রদেশে আমাদের এনআরসি এবং সিএ আমাদের চালু হয়ে গেছে। এনআরসি সিএ চালু হওয়ার পরে প্রথম যেটা অ্যাকশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে অসমের বরপেটাতে আজকে 28 জন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে, যারা অবৈধভাবে এই দেশে ঢুকেছিলেন। সেই 28 জনকে ধরা হয়, ধরে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। পরে কাগজপত্র তৈরি করে তাদেরকে পুশব্যাক করা হবে। বিভিন্ন স্টেটে কিন্তু এটা চলছে। আসামের খবরটা প্রথম সামনে এলো, মহারাষ্ট্রেও এটা চলছে। মহারাষ্ট্রের মুসলিমরাও একটুখানি বিক্ষোভ করছেন, তারা দিল্লিতে হচ্ছে। ধীরে ধীরে কিন্তু এইগুলো আরো বাড়বে, সমস্ত স্টেট ওয়াইজ বাড়বে। তখন কিন্তু আপনাদের উপরে কিন্তু আরো একটু চাপ আসবে। ফলে এখন থেকে একটুখানি ওই বলে না সাধু সাবধান, এখন থেকে রোহিঙ্গাদের একটুখানি আপনারা কিন্তু আটকাবার চেষ্টা করুন। কিন্তু আপনাদের অবস্থা খারাপ আমি জানি, অবস্থা আরো খারাপ হবে এটাও আমি জানি। কিন্তু আপনারা ভারতের সঙ্গে যদি শত্রুতা করে যান, মানে ভারতের সঙ্গে শত্রুতা যদি অব্যাহত রাখেন, ভারত কিন্তু এখনো কিছু করেনি, এখনো কিন্তু ইলেকট্রিসিটি যাচ্ছে। আমরা কিন্তু এখনো বন্ধ করিনি ইলেকট্রিসিটি। যদি বন্ধ করে দিতাম তাহলে কিন্তু অবস্থা খারাপ হতো, কিন্তু আমরা করিনি। এখনো সময় আছে, যদি চান তাহলে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করুন। এই যে আপনারা মাঝে মাঝে হুঙ্কার টুঙ্কার দেন না, ভারত ওই সব মুচকি হাসে। আমি নেহাত আপনাদের হয়ে খবরগুলো করি, এখানে কেউ পাত্তাও দেয় না, কেউ পাত্তা দেয় না। কিন্তু আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খবর নিয়ে করি বলে আমি বাংলাদেশে যে খবরগুলো আছে, এখানকার অনেক লোক আছে যারা বাংলাদেশের খবরটা জানতে চান, তাদের কাছে আমি খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থাটুকু করি।
আমি এটা মাধ্যম, আর কিচ্ছু না। এবার বর্তমান যে সরকার, আভ্যন্তরীণ সরকার, তাদের একজন বলেছেন তিস্তা নিয়ে ভারতকে চাপ বাংলাদেশে, চুক্তি না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হবে ইউনূস সরকার। আরে তিস্তা নিয়ে যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তিনি লড়াই করে করে প্রধানমন্ত্রী মোদীকে তিনি রাজিটা করিয়েছিলেন যে হ্যাঁ চুক্তি একটা ভারত একটা করবে, যেহেতু হাসিনা সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের সরকারের একটা দীর্ঘদিনের বন্ধুত্ব আছে, ফলে সেই বন্ধুত্ব অনুযায়ী আমরা সেই এটা মেনে নেওয়ার আমরা দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে তাতে আবার সেই একেবারে 0 পয়েন্টে চলে গেল। এবার আপনারা কি হুমকি দিচ্ছেন? আপনারা হুমকি দিচ্ছেন আমি খবরটা পড়ছি, 1 মাসও হয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতা হাতে নিয়েছে, এরই মধ্যে তিস্তা নিয়ে ভারতের উপরে চাপ তৈরি করতে শুরু করলো তারা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তিস্তা জল চুক্তি বন্ধুত্বপূর্ণভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশ এও জানিয়েছে চুক্তি না হলে আন্তর্জাতিক আইন নিয়ে মাঠে নামবে তারা। এই যে আইসিজে আছে না, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সুইডেনে, সেই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এরা 10টা এরকম মামলা পড়ে রয়েছে। সেখানে আর একটা মামলা যোগ হবে, এইটাই হলো গিয়ে মোদ্দা কথা। মানে 0 থেকে যদিও বা এগোতো, আপনি যদি সাবজুডিস করে দেন, আপনি ব্যাপারটাকে সাবজুডিস করে দিলেন, আপনার সঙ্গে কারোর একটা ঝামেলা চলছে, আপনি একটা গিয়ে তাকে একটা উকিলের চিঠি ধরিয়ে একটা মামলা করে দিলেন, যা ঝামেলা চুকে গেল, মালটা হলো গিয়ে সাবজুডিস। এবার যে কোর্টে গিয়ে দৌড়ে যা, 10 বছর 20 বছর দৌড়ে যা, এই সাবজুডিস করে রাখা, আপনারা নিজেরাই সাবজুডিসের দিকে যাচ্ছেন। আর এটাও মনে রাখবেন, কোর্ট অফ জাস্টিসে একবার গেলে আর কিন্তু গভর্নমেন্টের সঙ্গে আর নেগোসিয়েশনের কোনো পথ থাকবে না। এবার আপনারা বুঝতে পারছেন তো, ভারতবর্ষ উঁচুতে আছে, জলটা নিচের দিকে, বাংলাদেশের নিচের দিকে যাচ্ছে। জলের ধর্মই তো হচ্ছে ওপর থেকে নিচে নামা। বন্যার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। এই যে 60-62 সালের পর এত বৃষ্টি, নর্থ বেঙ্গলের দিকে এত বৃষ্টি হয়েছে যে এই বৃষ্টি মানে বাঁধ সমস্ত ভেঙে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। বাংলাদেশকে যে আমরা প্ল্যান করে ডুবিয়েছি, এটা তা নয়। এখানে আপনাদের এই খবরেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, ভারতবর্ষের স্থানটা ওপরে, বাংলাদেশটা হচ্ছে নিচে, জল কিন্তু নিচের দিকে প্রবাহ হবে। এটা হচ্ছে বিজ্ঞানের ভাষা। তো যাই হোক, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, এবং আমরা তো কিছু বলতে পারি না। তবে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন, এটাই আমি কামনা করি। এবং আবার শেষে আবার বলি যে গত পরশু দিনের যে খবরটা বেরিয়েছিল, সেই খবরটা ভুল ছিল। সেই খবরটা বেরিয়ে যাওয়ার জন্য, আমার হাত থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমি আবার ক্ষমা চাইছি। এবং কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, কারোর যদি আঘাত লেগে থাকে, তাহলে পরে তার কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থী। আজ এখানে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।